প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে সবাইকে নিয়ে বাড়িতে অবস্থান করছো এবং সাথে সাথে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলছো। শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আমার ক্লাসটি শুরু করছি। আমি তাসনিম খায়ের, প্রভাষক, দর্শন বিভাগ, ঢাকা কলেজ। থার্ড ইয়ারের শিক্ষার্থীরা, তোমাদের জন্য আজকে আমার ক্লাসটি তোমাদেরকে আমি বাঙালি দর্শন প্রাচীন থেকে আধুনিক পড়িয়ে থাকি। প্রিভিয়াস ক্লাসে আমি তোমাদেরকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাংলার যে নবজাগরণের যে অগ্রপথিক বা মহান পুরুষ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে অবদানগুলো বা ভূমিকা ছিল সেটা আমরা পড়েছিলাম। আজকে আমরা নতুন টপিক নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে সংস্কারগুলো আছে বা অবদান আছে, তার যে অবদান বাংলার নবজাগরণে, সেটা নিয়ে আজকে আলোচনা করব। আসো আমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সম্পর্কে জেনে নিই। তার জন্ম হয়েছিল 26 জুন 1838 অর্থাৎ 13 আষাঢ় 1245 খ্রিস্টাব্দে ভারতের বর্তমান উত্তর 24 পরগনা জেলার নৌহাটি শহরের নিকটস্থ কাঁঠালপাড়া গ্রামে। মৃত্যু 8 এপ্রিল 1894। বয়স ছিল তখন 55 বছর। কলকাতায়। পেশা সরকারি কর্মকর্তা, ঔপন্যাসিক, প্রাবন্ধিক ও সাংবাদিক। চট্টোপাধ্যায়দের আদি নিবাস ছিল হুগলি জেলার দেশমুখ গ্রামে। বঙ্কিমচন্দ্রের পিতামহ রামহরি চট্টোপাধ্যায় মাতামহের সম্পত্তি পেয়ে কাঁঠালপাড়ায় আসেন এবং সেখানেই বসবাস শুরু করেন। রামহরির পুত্র যাদবচন্দ্র চট্টোপাধ্যায় তৃতীয় পুত্র বঙ্কিমচন্দ্র, মাতা দুর্গা সুন্দরী দেবী। বঙ্কিমের পূর্বে তার আরো 2 পুত্রের জন্ম হয়, শ্যামাচরণ ও সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমের জন্মকালে তিনি সদ্য অবিভক্ত মেদিনীপুর জেলার ডেপুটি কালেক্টর পদে উন্নীত হয়েছিলেন। বঙ্কিমচন্দ্রের শিক্ষা সম্পর্কে একটু জেনে নেই। জন্মের পর 6 বছর বঙ্কিমচন্দ্র কাঁঠালপাড়াতেই অতিবাহিত করেন। 5 বছর বয়সে কুল পরিহিত বিশ্বম্বর ভট্টাচার্যের কাছে বঙ্কিমচন্দ্রের হাতেখড়ি হয়। শিশু বয়সী তার অসামান্য মেধার পরিচয় পাওয়া যায়। বঙ্কিমের কনিষ্ঠ সহোদর পূর্ণচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছেন, শুনিয়াছি বঙ্কিমচন্দ্র একদিনে বাংলা বর্ণমালা আয়ত্ত করিয়াছিলেন, যদিও গ্রামের পাঠশালায় বঙ্কিম কোনোদিনও যাননি। পাঠশালার গুরুমশাই রামপ্রাণ সরকার বাড়িতে তার গৃহ শিক্ষক নিযুক্ত হন। বঙ্কিমচন্দ্রের রচনা থেকে মনে হয় তিনি রামপ্রাণের শিক্ষা থেকে বিশেষ উপকৃত হননি। 1844 সালে বঙ্কিমচন্দ্র পিতার কর্মস্থল মেদিনীপুরে আনিত হলে সেখানেই তার প্রকৃত শিক্ষার সূচনা হয়। মেদিনীপুরের ইংরেজি স্কুলের প্রধান শিক্ষক জৈনিক এফটির পরামর্শে যাদবচন্দ্র শিশু বঙ্কিমকে তার স্কুলে ভর্তি করে দেন। এখানেও বঙ্কিম অল্পকালের মধ্যেই নিজ কৃতিত্বের সাক্ষ্য রাখতে সক্ষম হন। কিছুকাল পরে 1849 সালে হুগলি কলেজে, আধুনিক হুগলি মহসিন কলেজ, ভর্তি হন। এখানে তিনি 7 বছর পড়াশোনা করেন। হুগলি কলেজে পড়াকালীন 1853 সালে জুনিয়র স্কলারশিপ পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে মাসিক 8 টাকা বৃত্তি লাভ করেন। এই বছরেই সংবাদ প্রভাকরের কবিতা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে 20 টাকা পুরস্কার লাভ করেন। হুগলি কলেজ অধ্যয়নকালেই বঙ্কিমচন্দ্র কবি ঈশ্বরচন্দ্র গুপ্তের সংবাদ প্রভাকর ও সংবাদ সাধু রঞ্জনে গদ্য পদ্য রচনা আরম্ভ করেন। পরবর্তীকালে তার বহু রচনা এই 2 কাগজে প্রকাশিত হয়। হুগলি কলেজে 1856 সালে সিনিয়র বৃত্তি পরীক্ষায় সব বিষয়ে বিশেষ কৃতিত্ব প্রদর্শন করে তিনি 2 বছরের জন্য 20 টাকা বৃত্তি লাভ করেন। এই বছরই তিনি হুগলি কলেজ ছেড়ে আইন পড়বার জন্য কলকাতার প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন। 1857 সালে জানুয়ারি মাসে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয় এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এন্ট্রান্স বা প্রবেশিকা পরীক্ষার প্রবর্তন করেন। প্রেসিডেন্সি কলেজের আইন বিভাগ থেকে এন্ট্রান্স পরীক্ষা দিয়ে বঙ্কিমচন্দ্র প্রথম বিভাগে উত্তীর্ণ হন। পরের বছর 1858 সালে প্রথমবারের মতো বিএ পরীক্ষা নেওয়া হয়। মোট 10 জন ছাত্র প্রথমবার পরীক্ষায় দিয়েছিলেন, উত্তীর্ণ হয়েছেন কেবলমাত্র বঙ্কিমচন্দ্র ও জগন্নাথ বসু। তোমরা দেখতে পাচ্ছ তাহলে তিনি কতটা মেধাবী ছিলেন, প্রত্যেকটা জায়গাতে তিনি মেধা সাক্ষ্য রেখেছেন। তার বাবার মতো তিনিও সরকারি চাকরিতে যোগদান করেন, ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর পদে। সারা জীবন তিনি অত্যন্ত নিষ্ঠার সাথে কাজ করে যান। স্বীকৃতি স্বরূপ ব্রিটিশ সরকার তাকে 2টি খেতাবে ভূষিত করে, 1891 সালে রায় বাহাদুর খেতাব এবং 1894 সালে কম্পেনিয়ন অব দ্য মোস্ট এমিনেন্ট অর্ডার অব দ্য ইন্ডিয়ান এম্পায়ার খেতাব। তবে সরকারি কর্মকর্তা নয়, বরং লেখক এবং বাংলা তথা ভারতের নবজাগরণের অন্যতম মুখ হিসেবে তিনি অধিক বিখ্যাত বা প্রখ্যাত। তার গ্রন্থ তালিকা যদি দেখি, বিশাল গ্রন্থ তালিকা। আমরা কিছু দেখে নিই। উপন্যাস দেখি, দুর্গেশ নন্দিনী, কপালকুণ্ডলা, মৃণালিনী, বিষ বৃক্ষ ইন্দিরা, যুগলাঙ্গুলি ও চন্দ্রশেখর, রাধারানী।
তার প্রবন্ধ গ্রন্থ হচ্ছে কমলাকান্তের দপ্তর, লোক রহস্য, কৃষ্ণ চরিত্র, বিজ্ঞান রহস্য, বিবিধ সমালোচনা, প্রবন্ধ পুস্তক, সাম্য, কৃষ্ণ চরিত্র। সম্পাদিত গ্রন্থাবলী: দীনবন্ধু মিত্রের জীবনী, বাংলা সাহিত্যে পেরিচাঁদ মিত্রের স্থান, সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনী। আমরা যদি এখন ধর্মচিন্তা আর ধর্মচিন্তা সম্পর্কে একটু আলোচনা করি, যে আধুনিক গবেষকদের মতে পারিবারিক পূজা অর্চনার পরিবেশ বাল্যকালেই তরুণ বঙ্কিমের মনে ধর্ম জিজ্ঞাসা ও আধ্যাত্মিক চিন্তার বীজ অঙ্কুরিত করে। মধ্যজীবনে প্রচিত্তে দার্শনিকদের প্রভাবে কিছুটা অজ্ঞেয়বাদের দিকে ঝুঁকে পড়লেও পারিবারিক প্রভাবে তিনি কাটিয়ে উঠতে পারেননি। তার পরিণত জীবনে সাধু সন্ন্যাসীর সংস্পর্শে এসে তিনি সম্পূর্ণ আস্তিক হয়ে ওঠেন। অর্থাৎ পাশ্চাত্য বিভিন্ন মতবাদী বিশেষত তিনি কিছুটা অগ্রগতিত হয়ে পরিণত হলেও পরবর্তীতে তিনি কিন্তু তার পরিবারের যে ধর্মচর্চা ছিল সেই ধর্মচর্চার মাধ্যমে কিন্তু সে আবার তিনি আস্তিকে হয়ে ওঠেন। তাই বলা যায় প্রারম্ভিক কালের পারিবারিক পরিবেশ আর পরিণত জীবনে সাধু সন্ন্যাসীদের সংস্পর্শেই বঙ্কিম ধর্ম সমীক্ষায় মনোযোগী হন। বঙ্কিমের ধর্ম সমীক্ষা হিন্দু ধর্মের পুনরুদ্ধারের প্রতিষ্ঠার সঙ্গে তুল্য। হিন্দু ধর্মের যুগোপযোগী ব্যাখ্যায় বঙ্কিমের ধর্ম সংস্কারের মূল লক্ষ্য। অর্থাৎ তিনি কিন্তু গোড়া ধর্ম যে বিভিন্ন সংস্কার গোড়া হিন্দুদের সেগুলো কিন্তু তিনি করতেন, তিনি আসলে বিজ্ঞানসম্মত ধর্মের কথাই বলেছেন। অনেকে মনে করেন বঙ্কিমচন্দ্র তার ধর্ম সংস্কারের মাধ্যমে ব্রাহ্ম ধর্মের নেতাদের সঙ্গে একটা গভীর সম্পর্ক স্থাপন করেন। সম্ভবত এ কারণেই বিপিনচন্দ্র পাল বলেন, বঙ্কিমচন্দ্র হিন্দু ধর্মের নতুন ব্যাখ্যার দ্বারা হিন্দু ধর্ম এবং ব্রাহ্ম ধর্মের মধ্যে একটা সমন্বয় প্রতিষ্ঠার চেষ্টা করেন। তার অনুশীলন ব্রাহ্ম ধর্মেরই নামান্তর মাত্র। জগতে যা কিছু বিদ্যমান বা অস্তিত্বশীল বলে আমাদের কাছে প্রতীয়মান হয় তা সত্যের প্রকাশ ব্যতীত আর কিছু নয়। জাগতিক প্রক্রিয়ায় বিভিন্ন বিশৃঙ্খল ঘটনার মধ্যেও আমরা শৃঙ্খলা বহুত্বের মধ্যে একটি ঐক্যতান লক্ষ্য করি। বঙ্কিমের তার পিছনে এক অনন্ত ও অনির্বচনীয় শক্তি বিদ্যমান। এটি এমন এক শক্তি যা থেকে সমগ্র বিশ্ব চরাচর জন্মায়, যার সাহায্যে ক্রিয়াশীল হয় এবং পরিণামে তারই সঙ্গে লীন হয়ে যায়। তিনি কিন্তু ঈশ্বরের রূপ সম্পর্কিত বলছেন। বঙ্কিমচন্দ্র ঈশ্বরকে এক ও অদ্বিতীয় বলে মনে করলেও ঈশ্বরের ত্রিধা রূপে তিনি বিশ্বাসী ছিলেন। ঈশ্বরের এই ত্রিধা রূপ হলো যথাক্রমে সৃজনী রূপ, পালনী রূপ ও সংহারী রূপ। প্রথম রূপে ঈশ্বর জীব ও জগতের সৃষ্টিকর্তা, দ্বিতীয় রূপে পালনকর্তা এবং তৃতীয় রূপে সংহারকর্তা। ঈশ্বরের এই ত্রিরূপকে তিনি বিজ্ঞানসম্মত বলে মনে করতেন। তোমরা একটাকে দেখেছো যে ধর্ম সম্পর্কে তিনি আসলে বিজ্ঞানসম্মত মতবাদ দেওয়ারই চেষ্টা করেছেন, তিনি কিন্তু গোড়া ছিলেন না এবং সমন্বয় ধর্মী একটি ধর্মের কথাই তিনি কিন্তু বলেছেন। ঈশ্বরের ত্রিধা রূপে বিশ্বাসী বঙ্কিমচন্দ্র ঈশ্বরের অবতারবাদ তথা অবতারবাদেও তিনি বিশ্বাসী ছিলেন। ভগবত গীতার মতো তিনিও বিশ্বাস করতেন যে দুষ্টর দমন, সাধুদের রক্ষা আর ধর্মকে সংরক্ষণের জন্য ঈশ্বর যুগে যুগে ধরাপৃষ্ঠে অবতীর্ণ হন। ত্রেতা যুগে শ্রীরামচন্দ্রের আগমন আর দাপর যুগে শ্রীকৃষ্ণের আগমন ওই একই উদ্দেশ্যকে কেন্দ্র করে হয়ে থাকে। শ্রীরামচন্দ্র এসেছিলেন রাক্ষসরাজ রাবণকে বধ করে লঙ্কায় ধর্মরাজ্য স্থাপন করতে। অনুরূপভাবে শ্রীকৃষ্ণ এসেছিলেন কংসরাজ শিশুপাল জরাসন্ধকে বধ করে মথুরা ও বৃন্দাবনে ধর্মরাজ্য প্রতিষ্ঠা করতে। আসো আমরা এখন একটু সমাজ দর্শন সম্পর্কে জেনে নিই। বঙ্কিমচন্দ্র বাকলের প্রভাবে প্রভাবিত হয়ে তার এই চিন্তাধারাকে ভারতীয় পটভূমিকায় মূল্যায়ন করার চেষ্টা করেছেন। এখানে বলা ভালো টমাস বাকল, যিনি হচ্ছে বলেছেন যে কোন সমাজের যে চরিত্র বা মানুষের যে চরিত্র সেটা হচ্ছে আসলে কোন সমাজের যে পরিবেশ, তার খাদ্যাভ্যাস, তার যে প্রাকৃতিক তার যে আবহাওয়া, জলবায়ু ইত্যাদি দ্বারা নির্ধারিত হয়। এবং বঙ্কিমচন্দ্র এই বাকলের প্রভাবেই প্রভাবিত হয়ে তিনি যে বলেছেন যে মানুষ হচ্ছে তার পরিবেশ দ্বারা প্রভাবিত হয়, সেটি তিনি ভারতীয় চিন্তা মানে পটভূমিকায় মূল্যায়ন করার চেষ্টা করেছেন। বঙ্কিমচন্দ্র মনে করতেন প্রাকৃতিক প্রক্রিয়ায় ভারতীয় সমাজে জনস্রোত ঊর্ধ্বগামী হওয়ার মূল কারণ। তিনি মনে করতেন এখানে জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে হলে হয় এই দেশের কিছু লোককে দেশান্তরিত হতে হবে, নয়তো বিবাহ নিয়ন্ত্রণ করতে হবে। কিন্তু এই সমাজে এই দুটির কোনোটাই সম্ভব নয়। তাই জনসংখ্যা অবিশ্বাস্য গতিতে বেড়েই চলছে। আর জনসংখ্যা বেড়ে যাওয়ার মানেই হলো শ্রমের মূল্য কমে যাওয়া। শ্রমের মূল্য কমে গেলেই শ্রমিকের জীবন দুর্বিষহ হয়ে পড়ে। তাদের জীবনে চিত্ত বিনোদনের কোনো অবসর নেই, মনন চিন্তা তারা উন্নত হয়ে পড়ছে ক্রমে। আর সমাজের অল্প সংখ্যক শিক্ষিত লোক সুযোগটা গ্রহণ করে শ্রমিকদের উপর অত্যাচারের স্টিমুলার চালাতে কার্পণ্য করছে না মোটেও। তাই বঙ্কিম তার সমাজ সমীক্ষায় শ্রমজীবীদের অবস্থার উন্নতির জন্য সর্বাগ্রে জনসংখ্যা নিয়ন্ত্রণের প্রস্তাব দেন। অর্থাৎ কি,
সমাজ যে চিন্তা, বঙ্কিমচন্দ্র সমাজ চিন্তার মধ্যে প্রথমে তিনি আসলে জনসংখ্যা নিয়ন্ত্রণের কথা বলেন। কারণ জনসংখ্যা যত নিয়ন্ত্রণে করা যাবে ততই আসলে এই যে কর্মক্ষেত্রে যে মূল্য কমে যাচ্ছে, শ্রমের মূল্য কমে যাচ্ছে, এগুলো বৃদ্ধি পাবে এবং সমাজে একটা সুন্দর পরিবেশ বিরাজ করবে। সেটা কিন্তু দেখো সেই কত যুগ আগে কিন্তু সেটা তিনি উপলব্ধি করতে পেরেছিলেন। তার সমাজ ভাবনায় কিন্তু কৃষকদের ভাগ্য উন্নয়নের কথা বলা হয়। তিনি তার বঙ্গদেশের কৃষক প্রবন্ধে এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছেন। চিরস্থায়ী বন্দোবস্ত প্রথাকে একেবারে রোধ না করে তিনি এর সংশোধন করতে চেয়েছিলেন। তিনি বাংলার প্রথম কৃষক প্রেমিক, যার অক্লান্ত প্রচেষ্টায় কৃষকদের সমস্যা সরকারে গোচরিতভূত হয়। লর্ড কর্নওয়ালিসের আমল থেকে লর্ড ডালহৌসির আমল পর্যন্ত গৃহীত ভূমি সংস্কারে তিনি সমালোচনা করেছেন। তার মতে উল্লেখিত সময়ে সংস্কার প্রচেষ্টা কৃষকদের অনুকূলে না গিয়ে জমিদারের অনুকূলে গিয়েছে, তাই তিনি এই সংস্কার প্রথার লোপ চেয়েছিলেন। এ প্রসঙ্গে জমির প্রত্যেক মালিকানা ত্যাগ ও ভূমি রাজস্ব বৃদ্ধির জন্য তিনি সরকারের তারিফ করেন। তিনি সম্পত্তির বন্টনে সরকারি যে হস্তক্ষেপ সেটা তিনি চাননি। তিনি একথা অনুভব করেন যে চিরস্থায়ী বন্দোবস্ত জমিদারদের বৃত্তের বহর বেড়ে গিয়েছে এবং চাষিরা ক্রমেই নিঃস্ব হয়ে পড়েছে। বৃত্তকে বঙ্কিমচন্দ্র গোবরের সাথে তুলনা করেছেন। গোবর জমে গেলে তা থেকে পচা গন্ধ বের হয়, আর তা ছড়িয়ে দিলে জমির উর্বরতা বাড়ে। চিরস্থায়ী বন্দোবস্ত দেখা না দিলে বাংলার অধিবাসী তাদের ভাগ্য ও ভবিষ্যৎকে সুষ্ঠুভাবে গড়ে তোলার সুযোগ পেত। তিনি মনে করতেন যে তৎকালীন ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের প্রতিবয় বাবুর গুঞ্জন ধ্বনির পরিবর্তে সমুদ্রের কর্ণভেদী গর্জনের মতো প্রতিবাদের আওয়াজ করা উচিত ছিল। জমিদারির প্রথার ভালো মন্দ প্রসঙ্গে তিনি বলেন, সকল জমিদার অত্যাচারী নহেন। ছোট জমিদার কিংবা জমিদারি ব্যবস্থার মধ্যস্বত্বভোগীদের অত্যাচারে অধিক। নায়েব গোমস্তাদের উৎপীড়ন অনেক সময় অত্যাচারী আসলে ঘটে থাকে। অনেক জমিদারের প্রজা আসলে ভালো নয়, পীড়ন না করে তারা খাজনা দেয় না। এভাবে তিনি আছে জমিদারের পক্ষেও কিন্তু সমর্থন করে গেছেন। অর্থাৎ সে কিন্তু কৃষকদের যে ভাগ্য উন্নয়ন, তারপরে যারা হচ্ছে প্রজা তাদের যে ভাগ্য উন্নয়ন, এমনকি আবার জমিদার যারা তাদেরও মানে সর্বোপরি যে মানুষের কথা তিনি কিন্তু আসলে চিন্তা করেছেন। সব দিকে তিনি বিবেচনা করেন, শুধুমাত্র একটা দিক না, সব দিকে তিনি বিবেচনা করে তার সমাজ সমীক্ষায় বা সমাজ দর্শনে তিনি আলোচনা করেছেন। তাছাড়া সমাজ দর্শনের যদি আমরা বলি যে তিনি কিন্তু সমাজের যে অর্থনৈতিক যে মুক্তি সেটার কথা কিন্তু তিনি বলে গেছেন, যে সমাজে যদি অবাধ বাণিজ্যের যে সুযোগ রয়েছে বা সমাজের অবাধ বাণিজ্যের কথা তিনি বলেন, যে সমাজে যদি অবাধ বাণিজ্য চলে তাহলে কিন্তু সমাজের মধ্যে অর্থনৈতিক সমৃদ্ধিটা সৃষ্টি হয়। আগে কিন্তু এটা অনেকেই মনে করতো যে ইংরেজরা শুধু হচ্ছে আমাদের ভারতীয় দেশ থেকে শুধুমাত্র বা ভারত থেকে শুধুমাত্র উপমহাদেশ থেকে শুধু ধন সম্পত্তি নিয়ে যাচ্ছে, হয়তো কিছু পাচ্ছে না। কিন্তু বঙ্কিমচন্দ্র কিন্তু এটাকে সাপোর্ট করতেন। তিনি মনে করতেন না, এটা হচ্ছে একটা অবাধ বাণিজ্য হচ্ছে, যেভাবে যাচ্ছে ধন সম্পত্তি হচ্ছে যাচ্ছে, আবার সেই বিনিময়ে কিন্তু টাকা পয়সাও বা ধনও ভারতীয় উপমহাদেশে বৃদ্ধি পাচ্ছে। তিনি এটাই মনে করতেন। অর্থাৎ তিনি কিন্তু অবাধ বাণিজ্যের কথা ভাবতেন এবং মানুষের যে অর্থনৈতিক যে মুক্তি সেটার কথা চিন্তা করতেন এবং ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাস করতেন। প্রত্যেকটা মানুষের নিজস্ব যে অর্থনৈতিক স্বাধীনতা, এটা তিনি বিশ্বাসী ছিলেন। আসলে তার সাম্য চিন্তা নিয়ে আমরা একটু আলোচনা করি। সাম্যবাদের ইতিহাসে বঙ্কিমচন্দ্র বুদ্ধ, যিশু ও রুশো এই তিনজনকে যুগ স্রষ্টা বলে জ্ঞান করতেন। তার মতে গৌতম বুদ্ধই তার অহিংসা নীতির মাধ্যমে শূদ্রদের ব্রাহ্মণদের স্তরে উন্নীত করতে প্রয়াসী হয়েছিলেন। নিজে ক্ষত্রিয় রাজ পরিবারে জন্মগ্রহণ করেও তিনি সামাজিক অসাম্যের মূলে কুঠারাঘাত হানতে সক্ষম হয়েছিলেন। সামাজিক অসাম্যকে দূর করে বুদ্ধই তৎকালীন ভারতীয় সভ্যতায় গতিবেগ সঞ্চার করেছিলেন। বুদ্ধের মতো যিশুও পশ্চিমা দুনিয়া যাবতীয় অসাম্যকে দূর করার সংকল্প নিয়ে আবির্ভূত হন। তিনি তার সামাজিক সাম্যনীতি দ্বারা কৃতদাসদের শৃঙ্খলা মোচনে সচেষ্ট হয়ে ইতিহাসে অক্ষয় কীর্তি স্থাপন করে গেছেন। বঙ্কিমের মতে প্রচিত্তের প্রগতির বোধকে যিশুই তার সাম্যনীতির মাধ্যমে গতিময় করে তোলেন। এরপর আসে রুশোর প্রসঙ্গ। রুশো অর্থনৈতিক সাম্যকে বঙ্কিম পছন্দ না করলেও ফরাসি বিপ্লবের পশ্চাতে যে রুশোর অবদান কোনো অংশে কম ছিল না তা তিনি বিলক্ষণ জানতেন। সেজন্য তিনি সাম্যবাদ ইতিহাসে রুশোকে একজন আদর্শ মানুষ হিসেবে মনে করতেন। সাম্য গ্রন্থের শেষ ও পঞ্চম অধ্যায়ে বঙ্কিমচন্দ্র পুরুষ শাসিত সমাজের নারীদের প্রতি যে ধরনের বৈষম্যমূলক আচরণ অসাম্য দেখানো হয়ে থাকে তা বিস্তারিত আলোচনা করেছেন। তিনি রামমোহনের একজন সফল উত্তরসূরি। তার মতে সাম্যনীতির মূল কথাই হচ্ছে মানুষের মানুষের সমান অধিকার প্রতিষ্ঠা করা। কৃষক ও ভূমি মালিকের মধ্যে যেরকম কোনো কল্পিত বৈষম্য সাম্যনীতি থাকে না, তেমনি নারী ও পুরুষের মধ্যে কোনো বৈষম্য ও সাম্যবাদের মর্মবাণী বিরোধী।
যেহেতু মানুষের সমান অধিকার, তাই নারী ও পুরুষের মধ্যে সমান অধিকার থাকা প্রয়োজন। কেননা পুরুষ যেমন মানুষ, নারীও তেমনি মানুষ। যে কাজে পুরুষের অধিকার আছে সেই কাজে নারীরও একই অধিকার থাকা প্রয়োজন। কিন্তু বাস্তবে আমরা অন্য চিত্র দেখতে পাই। সামাজিক নিয়মের দোষে আমরা নারী পুরুষের অধিকারের মধ্যে বৈষম্য লক্ষ্য করি। পুরুষ শাসিত সমাজের কর্তারা অনেকটা ইচ্ছাপ্রসূত ভাবেই এই বৈষম্য সৃষ্টি করেছেন। নারী পুরুষের বৈষম্যের কয়েকটি কথা বলতে গিয়ে বঙ্কিমচন্দ্র বলেন, পুরুষকে বিদ্যা শিক্ষা করতে হয়, কিন্তু স্ত্রীগণ অশিক্ষিত থেকে যায়। পুরুষের স্ত্রী বিয়োগ হইলে সে পুনর্বার দ্বার পরিগ্রহ করতে অধিকারী, কিন্তু স্ত্রীগণ বিধবা হইলে আর বিবাহ করিতে অধিকারিণী নহে, বরং সর্বভোগ সুখ জলাঞ্জলি দিয়ে চিরকাল ব্রাহ্মচর্য পালন করতে বাধ্য হয়। পুরুষ যেখানে যায় সেখানে যেতে পারে, কিন্তু নারীরা হচ্ছে গৃহপ্রাচীর অতিক্রম করতে পারে না। স্ত্রীগণ স্বামীর মৃত্যু পরে অন্য স্বামী গ্রহণের অধিকারী নহে, কিন্তু পুরুষ স্ত্রী বর্তমান থাকা অবস্থাতে কিন্তু বহু বিবাহ করে থাকে। অর্থাৎ এই যে নারী পুরুষ সমাজে নারী পুরুষের যে বৈষম্য, সেটা সম্পর্কে তিনি কিন্তু আঙ্গুল তুলেছেন যে এরকম বৈষম্য থাকা আসলে উচিত না। কারণ একটি সমাজ যদি চলতে হয়, তো নারী পুরুষ উভয়ই সাম্য নীতিতে চলতে হবে। যদি সমান না হয় তাহলে কিন্তু একটি সমাজের উন্নয়ন কখনোই আসলে সম্ভব নয়। তিনি এরপর নারী পুরুষের এইটার পরে তিনি হচ্ছে নারীদের যে সম্পত্তিতে নারীরা কিভাবে বঞ্চিত হচ্ছে সেটা নিয়েও কথা বলেন বা আলোচনা করেন। সেটি হচ্ছে যে স্ত্রীর উপর যে কোনো পিতার সম্পত্তিতে স্ত্রীর বা কন্যাদের কোনো অধিকার থাকে না। তারা যদিও হলে একই মায়ের সন্তান, তারপরও পুত্রকে সবকিছু দেওয়া হয়। সে যদি সুরা পান করে বা হচ্ছে মদ খেয়ে বা কোনোভাবে টাকা উড়াইয়া ফেলে বা সব সম্পত্তি হয়, তারপর সে কিন্তু সবকিছুর অধিকারী হয়, কিন্তু মেয়েরা কিন্তু সেটা পায় না। অর্থাৎ এই যে সম্পত্তির মধ্যেও যে এই যে বৈষম্য, সেটাও তিনি মানতে চাননি। এটা মনে করেন যে সেটা হচ্ছে সাম্যনীতি আসলে বিরুদ্ধে। এখন যদি আমরা তার বঙ্কিমচন্দ্রের শিক্ষা সংস্কার নিয়ে দেখি, যে বঙ্কিম তার সমাজ চেতনায় শিক্ষা ব্যবস্থার উপরও গুরুত্ব দিয়েছেন। বঙ্কিম সামাজিক সংঘবদ্ধতা ও অশিক্ষাকেই ভারতীয় রাষ্ট্র চেতনার মূল অন্তরায় বলে মনে করেন। অশিক্ষা ও কুশিক্ষার ফলে প্রাচীনকাল থেকে এখানকার মানুষ নানাবিধ বৈষম্যমূলক বিধি ব্যবস্থার জর্জরিত ছিল। তাই তিনি শিক্ষার প্রয়োজনীয়তা উপলব্ধি করেন। তিনি চাইলেন শিক্ষার আলো জ্বালিয়ে মানুষের সমান সুযোগ ও সমান অধিকার প্রতিষ্ঠা করতে, শিক্ষার মাধ্যমে সাম্য ও গণতন্ত্র প্রতিষ্ঠা করতে। তিনি পুঁথিগত শিক্ষার বিরোধী ছিলেন। যথোপযুক্ত শিক্ষার মাধ্যমে মানুষের অন্তর্নিহিত সম্ভাবনা নিরঙ্কুশ বিকাশ, কর্মকুশলতা, দায়িত্ব ও কর্তব্য মানুষকে পরিচিত করাই ছিল তার উদ্দেশ্য। এবং তিনি শিক্ষার ক্ষেত্রে মানে যদি ভারতের আমরা হচ্ছে উন্নয়ন দেখতে চাই, তাহলে অবশ্যই শিক্ষার প্রয়োজন আছে। শিক্ষা ছাড়া কোনো কিছু আসলে সম্ভব নয়। তিনি আসলে প্রাথমিক শিক্ষাকে বেশি গুরুত্ব দিতেন। গণশিক্ষার ব্যাপারে নিম্ন শ্রেণীর প্রতি উচ্চ শ্রেণীর সতর্ক অভাবকে তিনি মনে করতেন, এবং তিনি মনে করতেন যে এই নিরক্ষরতা দূর করতে হবে এবং সংবাদপত্রগুলোকে হলো লোকশিক্ষার বাহন হতে হবে, এবং শিক্ষাক্ষেত্রে গুরু এবং সন্ন্যাসীদের কর্মপন্থা অবলম্বনে তিনি সুপারিশ করেন। তাই তার প্রত্যেকটি মানে যে শিক্ষাদাতার ভূমিকায় গুরু বা সন্ন্যাসী চরিত্র দেখতে পাওয়া যায়। অর্থাৎ তিনি শিক্ষার ক্ষেত্রেও শিক্ষা নিয়েও তিনি আলোচনা করেছেন। এবার আমরা যদি তার রাষ্ট্র সম্পর্কে চিন্তা ভাবনা সেটা দেখে নিই। রাষ্ট্রের উৎপত্তির ব্যাপারে তিনি অভিনব মতবাদের পরিপোষক ছিলেন। প্রাকৃতিক কারণে বা সামাজিক চুক্তির মাধ্যমে রাষ্ট্রের উৎপত্তি হয়েছে বলে তিনি মনে করেননি। তার মতে বাহুবলই হচ্ছে রাষ্ট্র উৎপত্তির উৎস। এ প্রসঙ্গে প্রখ্যাত রাজনীতিবিদ ম্যাকিয়াভেলির চিন্তাধারার সঙ্গে বঙ্কিমের চিন্তাধারা তুলনা করা যায়। ম্যাকিয়াভেলি ছিলেন যথার্থ অর্থে একজন সফল জাতীয়তাবাদী ও দেশপ্রেমিক রাজনীতিবিদ। ম্যাকিয়াভেলির মতো বঙ্কিমও জাতীয়তাবাদী ও দেশপ্রেমের উপর অত্যাধিক গুরুত্ব আরোপ করেছিলেন। বঙ্কিমের রাষ্ট্রদর্শন নৈতিকতার উপরই প্রতিষ্ঠিত ছিল। বঙ্কিমের চিন্তাধারায় আমরা পারিবারিক প্রেম, প্রীতি, স্নেহ, ভালোবাসা জাতীয় মানবিক গুণাবলীগুলো দেখতে পাই। তিনি পারিবারিক এই গুণাবলীকে সমগ্র মানব সমাজে সম্প্রসারিত করার চেষ্টা করেন। স্বার্থ ও পরার্থকে পারস্পরিক দ্বন্দ্বযুক্ত অবতীর্ণ না করে তিনি এদের পারস্পরিক সামঞ্জস্যের মাধ্যমে স্বদেশ প্রেমকে বিচার করতে চেয়েছেন। এদিক থেকে তাকে একজন সমন্বয়বাদী চিন্তাবিদ বলে আখ্যায়িত করলে বোধ খুব ভুল হবে না। এই প্রসঙ্গে তিনি বলেন, ঈশ্বর সর্বভূতে আছেন, এজন্য সর্বভূতে প্রীতি ভক্তির অন্তর্গত এবং নিতান্ত প্রয়োজনীয় অংশ। সর্বভূতের প্রীতি ব্যতীত ঈশ্বর ভক্তি নাই, মনুষ্য নাই, ধর্ম নাই। আত্মপ্রীতি, স্বজন প্রীতি, স্বদেশ প্রীতি, পশু প্রীতি, দয়া এই প্রীতির অন্তর্গত। ইহার মধ্যে মানুষের অবস্থা বিবেচনা করিয়া স্বদেশ প্রীতিকেই সর্বশ্রেষ্ঠ ধর্ম বলা উচিত।
তার মানে কি স্বদেশ প্রেমের প্রতি কতটুক গুরুত্ব দেওয়া হচ্ছে এটি একটা ধর্ম বলা উচিত। পর সমাজের অনিষ্ট সাধন করিয়া আমরা নিজ সমাজের ইষ্ট সাধন করিব না, এবং আমরা অপর সমাজের অনিষ্ট সাধন করিয়া কাহারও আপনার সমাজের ইষ্ট সাধন করিতে দিব না। ইহাও যথার্থ সমদর্শন এবং ইহাই জাগতিক প্রীতি ও দেশপ্রীতির সামঞ্জস্য। চিন্তা করে দেখো তাদের আসলে চিন্তা ভাবনা কত উন্নত মানের ছিল। বঙ্কিমের রাষ্ট্র চেতনায় সমাজ একটি গুরুত্বপূর্ণ আসনে অধিষ্ঠিত। তবে সমাজকে তিনি মানুষের গুরুত্বপূর্ণ দিক বলে মনে করলেও রাষ্ট্রের ভূমিকাও তিনি অস্বীকার করেননি। মানুষ ও মানুষের সমাজ জীবনকে সুষ্ঠুভাবে পরিচালনা ও নিয়ন্ত্রণ করার জন্য সরকার বা রাষ্ট্রের ভূমিকা অনস্বীকার্য। সমাজকে বঙ্কিমচন্দ্র বিচার করেছেন পরিবারের মাপকাঠিতে, রাষ্ট্র হচ্ছে সমাজের কর্তা। পিতা যেমন একটি পরিবারকে পরম শ্রেণীর সঙ্গে পরিচালনা করেন, রাজাও তেমনি রাজ্যকে পরম যত্নের সঙ্গে পরিচালনা করেন। সেই কারণে বঙ্কিমচন্দ্র একটি পরিবারের পিতার মতো একটি রাজ্যের রাজাকেও সমজ্ঞানে শ্রদ্ধা করার পরামর্শ দেন। পিতার প্রতি শ্রদ্ধা না থাকলে যেমন পারিবারিক শান্তি বিঘ্নিত হয়, রাজার প্রতি শ্রদ্ধা হারালেও রাজ্যের সুখ শান্তি ব্যাহত হয়। এবং রাজারও উচিত প্রজাদের প্রতি প্রজাসুলভ আচরণ করা, যাতে হচ্ছে সমাজে বা রাষ্ট্রে যে পারস্পরিক সৌহার্দ্য সেটা যেন বজায় থাকে। রাষ্ট্র সংস্কারে বঙ্কিমচন্দ্র ভারতের তৎকালীন প্রশাসন ও বিচার বিষয়ক বিধি ব্যবস্থা সম্পর্কেও বিস্তারিত আলোচনা করেছেন। এ বিষয়ে রাজা রামমোহনের সঙ্গে বঙ্কিম মানুষের এক অপূর্ব ভাব সাদৃশ্য লক্ষ্য করা যায়। জুরি প্রথা, হেবিয়াস কর্পাস আইন, বিচারকর্মে অধিক সংখ্যায় ভারতীয় নিয়োগের যে প্রস্তাব রামমোহন করেছিলেন তার কিছু কিছু ওই সময় বাস্তবিত হয়েছিল, কিন্তু তবু তার 4 যুগ পরে বঙ্কিম আবার একই বিষয়ের পক্ষে কলম ধরেছিলেন। রামমোহনের মতো বঙ্কিমও ছিলেন একজন সরকারি চাকুরে, যার ফলে প্রশাসন ও বিচার ব্যবস্থা উভয়ের জ্ঞান ও অভিজ্ঞতা ছিল প্রত্যক্ষ। বঙ্কিমচন্দ্র তৎকালীন বিচারালয়কে বেশ্যালয়ের সঙ্গে তুলনা করেন, সেখানে অর্থ না ফিরলে প্রবেশাধিকার মিলে না। তিনি দেশের প্রচলিত আইন ব্যবস্থা তীব্র সমালোচনা করেন। তার মতে এই প্রচলিত ব্যবস্থা ধনীকে কেবল আরো ধনী করার উদ্দেশ্যেই প্রবর্তিত হয়েছে। ধনীর অত্যাচার, অবহেলা ও নির্যাতন থেকে দরিদ্রকে রক্ষা করতে এই আইন সম্পূর্ণ অক্ষম। এ প্রসঙ্গে তিনি বিচার কার্যে উৎকোচের সরাসরি সম্পর্কে তার বিষোদ্গারও ব্যক্ত করেন। তার মতে প্রচলিত বিচার ব্যবস্থা যারা সর্বস্ব বিক্রি করে উকিল নিয়োগ, সাক্ষীর ব্যবস্থা, আমলা ও চাপরাশিদের উৎকোচ দিতে পারে, তারাই বিচারালয়ের দ্বারে প্রবেশ করতে পারে। তাছাড়া সর্বস্ব পণ করে আদালতে শরণাপন্ন হলেই যে সে উপযুক্ত বিচার পাবে তারও কিন্তু কোনো নিশ্চয়তা নেই। বঙ্গদেশের কৃষক প্রবন্ধে বঙ্কিমচন্দ্র এই ব্যাপারে তার বক্তব্য আরো স্পষ্ট করে তুলে ধরেছেন। তিনি জমিদারি প্রথার পক্ষে থাকলেও নিরীহ প্রজাদের উপর জমিদারদের অত্যাচার সম্পর্কে অসচেতন ছিলেন না। তিনি বলেছেন স্পষ্ট আইন কানুন থাকা সত্ত্বেও আইনে অপরাধী জমিদারদের কোনো সাজা হয় না। এর পরিবর্তে নিরীহ, দুর্বল ও দরিদ্র প্রজারাই নিগৃহীত হয়। কেন যে আইন আদালতে কৃষকদের উপকার নেই তার পেছনে তিনি আবার 5টি কারণকে দায়ী করেছেন। এক হচ্ছে মোকদ্দমা অতিশয় ব্যয়সাধ্য হইয়া পড়িয়াছে। 2 হচ্ছে আদালত প্রায় দুরস্তিত, যাহা দুরস্ত তাহা কৃষকের পক্ষে উপকারী হইতে পারে না। কৃষক ঘর বাড়ি চাষ প্রভৃতি ছাড়িয়া দূরে গিয়া বাস করিয়া মোকদ্দমা চালাইতে পারে না। ব্যয়ের কথা দূরে থাকুক, তাহাতে ইহাদের অনেক কার্যক্ষতি হয় এবং অনেক অনিষ্ট পানের সম্ভাবনা। 3 বিলম্ব, সকল আদালতেই মোকদ্দমা নিষ্পন্ন হইতে বিলম্ব হয়। 4 হচ্ছে বর্তমান আইনের এইরূপ অযৌক্তিকতা ও জটিলতা। 5 হচ্ছে বিচারবর্গের অযোগ্যতা। এদেশের প্রধানতম বিচারকরা সকলেই ইংরেজরা সচরাচর কার্যদক্ষ, সুশিক্ষিত ও সদনিষ্ঠাতা, কিন্তু তাহা হইলেও বিচার কার্যে তাহাদিকে তাদের যোগ্যতা নেই। অর্থাৎ এই যে বিচার ব্যবস্থা সেটা নিয়েও তিনি আসলে দ্বিমত পোষণ করেছেন, এবং তিনি কৃষক প্রজাদের যে দুঃখ সেটা তিনি আসলে বর্ণনা করেছেন তার ইয়েতে, এবং তিনি চেষ্টা করেছেন সেগুলো হচ্ছে সরকারের দৃষ্টিগোচর করার জন্য। আসলে প্রত্যেকটা ক্ষেত্রে মানে মানবতা বাদ যদি আমরা দেখতে পাই, এই যে মানব প্রেম সেটা কিন্তু দেখা যাচ্ছে যে প্রত্যেকেই, এই যে আমরা বাংলা নবজীবনে 6-7 জনের পড়ে গেলে আমরা পড়লাম যারা অগ্রণী ভূমিকা পালন করেছেন, সবারই দেখো সবার মধ্যে কিন্তু একটা সবার উপরে কিন্তু একটাই কথা, সেটা হচ্ছে মানব প্রেম। মানব প্রেমের মাধ্যমে কিন্তু মানবকে ভালোবেসে কিন্তু আসলে প্রত্যেকটা কিছু তারা সংস্কারের যে প্রত্যেকটা জিনিস তারা কিন্তু করে গেছেন। ব্রিটিশ প্রশাসনিক ব্যবস্থার প্রতি বঙ্কিমের বৈরভাব থাকলেও তার মূল্যকে তিনি স্বীকার করেছেন। নিরপেক্ষ বিচার বিশ্লেষণের মাধ্যমে তিনি দেখিয়েছেন হিন্দু রাজত্ব তার চেয়েও বিপজ্জনক ছিল। ব্রাহ্মণদের দাপটে শূদ্ররা তখন খুবই অসহায় ছিল। ইংরেজ আমলে এই সমস্যা কিছু হলেও সমাধান হয়েছে। এ প্রসঙ্গে তিনি স্বাধীন ভারত ও পরাধীন ভারতের একটি তুলনামূলক বিচারও করেছেন। তিনি দেখিয়েছেন স্বাধীন ভারতের রাজা এই দেশে থাকলেও প্রজাদের অত্যাচার করতেন, আর পরাধীন ভারতের রাজা বিদেশে থাকায় প্রজাদের সুখ দুঃখে উদাসীন থাকতো। সুতরাং উভয়বিধ অবস্থাতেই প্রজারা কষ্ট পায়। তাই
রাজা স্বদেশী না বিদেশী এটি বড় প্রশ্ন নয়। প্রকৃতিতে স্বদেশী আর বিদেশী সবই সমগোত্রীয়। ব্রাহ্মণ শূদ্রের সম্পর্কের চেয়ে ইংরেজ ভারতের সম্পর্ক অপেক্ষাকৃত অনেক ভালো বলে তিনি মনে করতেন। আসলে এবার আমরা লাস্ট দেখি যে তিনি আসলে উপযোগবাদ বা হেতুবাদ দ্বারা প্রভাবিত হয়েছিলেন। বঙ্কিমচন্দ্র হিতবাদের প্রবর্তক বেন্থাম কে শ্রদ্ধা করতেন। এই প্রসঙ্গে তিনি লিখেছেন, বেন্থাম হিতবাদ দর্শনের সৃষ্টি করিয়া ইউরোপে অক্ষয় কীর্তি স্থাপন করিয়া গিয়াছেন। তোমরা জানো যে উপযোগবাদ হিতবাদ হচ্ছে যে সর্বাধিক মানুষের জন্য সর্বাধিক সুখ, অর্থাৎ সবার সুখ কামনা করাই তারা শ্রেষ্ঠ বলে মনে করে। এবং বঙ্কিমচন্দ্র সেটা দ্বারা প্রভাবিত হয়েছিলেন। সবার সুখ তিনি কামনা করতেন, সবার মঙ্গল কামনা করতেন। বঙ্কিমচন্দ্র হিতবাদের প্রয়োগ সম্পর্কে বলেন, যদি একদিকে একজনের হিত সাধন আর একদিকে 10 জনের তুল্য হিত সাধন পরস্পর বিরুদ্ধ কর্ম হয়, তবে একজনের হিত পরিত্যাগ করিয়া 10 জনের তুল্য হিত সাধনই ধর্ম। এখানে গুড অফ দ্য গ্রেটেস্ট নাম্বার পক্ষান্তরে একজন অল্প হিত এবং একদিকে আরেকজনের বেশি হিত পরস্পর বিরোধী। এখানে অল্প হিত পরিত্যাগ, বেশি হিত সাধন করাই ধর্ম। এখানে কথাটা হচ্ছে গ্রেটেস্ট গুড। তিনি কিন্তু বেন্থাম এবং মিল দুজনের দ্বারাই প্রভাবিত ছিলেন। বেন্থাম যদিও সুখের গুণগত কোনো পার্থক্য করেনি, কিন্তু মিল কিন্তু সুখের গুণগত পার্থক্য করেছিলেন, যেখানে হচ্ছে উচ্চ নিম্ন সুখ যেটা আমরা পেয়েছিলাম মিলের ইয়েতে। এবং বঙ্কিমচন্দ্র কিন্তু উচ্চতর সুখের যে আমরা কথা সেটাই কিন্তু বলেছেন, যেখানে মানুষের আসলে সর্বাধিক সংখ্যক মানুষের সর্বাধিক সুখ কামনা করা যেটা উচিত সেটাই তিনি বলেছেন। এবং বঙ্কিমচন্দ্রের বিভিন্ন লেখাতেও কিন্তু সে মানে হিতবাদের যে উপমা সেটাও ব্যবহার করা হয় বা উনি করেছেন। তো আমরা দেখতে পাচ্ছি কি সবকিছুর মূলে কিন্তু রয়েছে মানবতা, মানবপ্রেম, এবং সেটার জন্য কিন্তু যুগে যুগে তারা মানুষের কাছে স্মরণীয় হয়ে আছেন, আজীবন থেকে যাবেন। আজ এই পর্যন্ত থাকবে। তোমরা ভালোভাবে এটা স্টাডি করবে, একটু নোট করে নিবে। আর আজকে একটু আমার স্লাইডগুলো ঝাপসা হয়েছে, সেজন্য আমি ক্ষমা প্রার্থী। আমি আমার ভুল স্বীকার করছি। তো তোমরা বই থেকে দেখে নিবে, বিভিন্ন বই থেকে নিয়ে একটু নোট করে পড়বে, তাহলে আমার মনে হয় একটু ভালো নাম্বার ক্যারি করতে পারবে। শুধু যে এটা আমাদের বিশেষ করে বাঙালি দর্শনের যে বিভিন্ন আমাদের যে নবজাগরণ যে মহান পুরুষরা আছেন বা যারা আছেন, তাদের তোমরা শুধু পড়ার জন্যই না, তারা জানার জন্য চেষ্টা করবে। এবং পরবর্তী যে বিভিন্ন জবের যে প্রতিযোগিতামূলক পরীক্ষা আছে, সেখানেও কিন্তু এখান থেকে কোশ্চেন আসে, তাতে সাহিত্যকর্ম, বিশেষ করে সাহিত্যকর্ম থেকে প্রশ্ন আসে। সেজন্য তোমরা একটু ভালোবাসায় বুঝে বেশি করে স্টাডি করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে। আল্লাহ হাফেজ।